দেখো, প্রত্যেককে বলবো কেউ কোনো কথা বলো না, তা নাহলে ক্লাসটা বুঝতে পারবে না। দেখো, আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা। তার আগে একটা কথা বলে দিই, আমরা অলরেডি এক সংকর জনন সম্পর্কে জেনে গেছিলাম। তার সাহায্যে মটর গাছের ক্ষেত্রে আমরা যখন দেখেছিলাম এক সংকর জনন, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র গাছেদের ক্ষেত্রেই বলেছিলাম। আজকে যেটা জানবো যেটা হচ্ছে প্রাণীদের বিষয়ে জানবো। ঠিক আছে, গিনিপিগ একটা প্রাণী, সেক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে কিরকম ভাবে ঘটছে এক সংকর জনন প্রক্রিয়া সেটা বুঝবো। তোমরা আমাকে একটুখানি বলো যে এক সংকর জনন কথার মানেটা কি। না, একটি থাকবে চরিত্র, যার দুটো থাকবে বৈশিষ্ট্য। ঠিক আছে, এক সংকর জনন মানে এক মানে কি একটি চরিত্র, আর সেটা চরিত্রের নাম কি ছিল গাছের ক্ষেত্রে? উচ্চতা। কি ছিল বলো? উচ্চতা। তার দুটো ছিল বৈশিষ্ট্য, এক ছিল কি লম্বা আর এক ছিল বেঁটে। এই দুটোর মধ্যে মানে দুই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন আমরা উদ্ভিদ নিচ্ছিলাম, একটা ছিল বিশুদ্ধ লম্বা আর এক ছিল বিশুদ্ধ বেঁটে। দিয়ে আমরা সংকরায়ন করেছিলাম F1 জুনুতে 100% কি পেয়েছিলাম? সংকর লম্বা পেয়েছিলাম। এবং সেখান থেকে আমরা একই জাতীয় দুটি সংকর লম্বা জীবের মধ্যে আবার ক্রস ঘটিয়ে F2 জনুতে কি পেয়েছিলাম? না মানে 75% পেয়েছিলাম সেটা হচ্ছে লম্বা, আর 25% পেয়েছিলাম বেটে। কিন্তু যদি জিনোটাইপ দিক থেকে ভাবছিলাম বা দেখছিলাম, সেক্ষেত্রে কি পেয়েছিলাম? যে 25% ছিল বিশুদ্ধ লম্বা, 50% সংকর লম্বা, আর 25% বিশুদ্ধ বেটে। এটা আমরা আগের ক্লাসে জেনেছিলাম। তো এটা সবটাই ছিল শুধুমাত্র মটর গাছের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে। আজকে যেটা জানবো সেটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে, মানে গিনিপিগকে আমরা এক্সাম্পল হিসাবে নিয়েছি। তো এখানে কি নেব? ওখানে যেমন চরিত্র ছিল কি উচ্চতা, এখানে আমরা উচ্চতা নেব না, এখানে নেব গায়ের বর্ণ। তোমাদের আশা করি মনে আছে গায়ের বর্ণ দুরকম হয়, একটা কালো একটা সাদা। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে কি হয়? ফর্সা আর কালো। তো বলো তো কোন মানুষের ক্ষেত্রে কোন রংটা, গায়ের কোন বর্ণটা প্রকট আর কোনটা প্রচ্ছন্ন? ভেরি গুড, কালোটা প্রকট আর সাদাটা প্রচ্ছন্ন। তার মানে কালো আর সাদা এদের যদি মিলনে, তাহলে কার গুণটা প্রকট মানে প্রকাশ পাবে? কালো। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা এখানে নেব, এখানে গিনিপিগের কথা বলছি, এদের বর্ণ দুরকম, একটা কালো একটা সাদা। তো কালোটা হচ্ছে প্রকট আর সাদা হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে তাহলে আমরা একটা কি নেব? একটা পুরুষ গিনিপিগকে নেব, একটা স্ত্রী গিনিপিগকে নেব। তাহলে দেখো, খুব ভালো করে বোঝো কেমন। দেখো, তাহলে এটা হচ্ছে একটা, তাহলে কি পুং গিনিপিগ, আরেকটা হচ্ছে স্ত্রী গিনিপিগ। ঠিক, এবার এই যে পুং গিনিপিগ নিলাম, খুব ভালো করে বোঝো, এই যে এটা পুং গিনিপিগ আর এটা হচ্ছে স্ত্রী গিনিপিগ, এদের মধ্যে কি হলো? ক্রস হলো। তাহলে এদের যখন ক্রসটা ঘটবে, তাহলে নিশ্চয়ই এদের যে অ্যালিলগুলো আমি দেখাবো, সেটাকে নিশ্চয়ই আমি যেটা পুং গিনিপিগ আছে, ঠিক আছে, এটাকে আমি নিচ্ছি বিশুদ্ধ কালো। ঠিক আছে, কি নিচ্ছি বলো? বিশুদ্ধ কালো নিচ্ছি। তাহলে বিশুদ্ধ যদি কালো হয়, খুব ভালো করে বোঝো, এটা যদি বিশুদ্ধ কালো হয়, খুব ভালো করে বোঝো, বিশুদ্ধ কি আছে? কালো। তাহলে কালোকে আবার কি বলি? ব্ল্যাক। তাহলে ক্যাপিটাল বি, রাইট। আর যদি আমি নিই বিশুদ্ধ সাদা, তাহলে কি নেব? স্মল বি। ঠিক আছে, হ্যাঁ, ক্যাপিটাল বি যেহেতু প্রকট, কালোটা প্রকট, ক্যাপিটাল বি, আর স্মল বি মানে সাদা ছোট হাতের বি নিয়েছি। তাহলে এদের মধ্যে কি হবে? আলটিমেটলি ক্রসটা ঘটবে। ঠিক, যদি ক্রসটা ঘটাতে যাই, তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে এখান থেকে স্যার যেগুলো আমরা গ্যামেট পাবো, গ্যামেট পাবো, দেখো ক্যাপিটাল বি মানে সবগুলো গ্যামেট একই ধরনের গ্যামেট। তাহলে আমি দুইবার না লিখে আমি জাস্ট একবারে লিখবো সবগুলো গ্যামেট ক্যাপিটাল বি ধরনের। এখানে একটাও কি মানে গ্যামেট এটার বাইরে আসবে? আসবে না।
ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি সবগুলো সেম থাকবে। এখান থেকে যে গ্যামেট পাবো কেমন বলো, স্মল বি। আশা করি বোঝা গেছে। এবার তোমরা বলো তাহলে এরা কোন জীব, জনিত্রী জীব। এরা কি বলো, জনিত্রী জীব বা জনিত্রী জনু বলা যায়। আর এরা কি বলো, গ্যামেট, রাইট। তাহলে এবার এদের যখন এক জায়গায় যখন মিলন হলো, তাহলে যেটা আমি জীব পেলাম তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে যে এটা এরকম পেলাম কি, ক্যাপিটাল মানে ক্যাপিটাল বি আর স্মল বিটা একসঙ্গে থাকবে, ঠিক। তাহলে এই যে আমি গিনিপিগটা পেলাম এ কেমন, যদি আমি বলি এ বিশুদ্ধ কালো না বিশুদ্ধ সাদা না শঙ্কর কালো, শঙ্কর কালো, ঠিক। তাহলে এ হচ্ছে শঙ্কর কালো, কত পার্সেন্ট, 100%। কারণ এখানে যতগুলো এসে সবগুলোই শঙ্কর কালো। তা যেগুলো আমরা পেলাম সবগুলো হচ্ছে শঙ্কর কালো। কালো, তাহলে যেটা পেলাম এরা এরা কি বলতো, এরা প্রথম অপত্য জনু। তো এটাকে আমরা বলতে পারি অপত্য জনু। আর ইংলিশে কি বলি, F1 জেনারেশন। আর এরা তো গ্যামেট আছে, আর এরা কি বলেছিলাম, পি জনু, প্যারেন্টাল জনু, ঠিক। এবার যেটা আমরা পেলাম এখান থেকে প্রশ্ন এরকম হতে পারে যে গিনিপিগের এক সংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন জীবের বৈশিষ্ট্য কেমন, তোমরা বলবে 100% সংকর জীব। কিন্তু যদি একে বাইরে থেকে দেখো তো কালো দেখাবে। মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল বি আর স্মল বি এই দুটোর মধ্যে কে প্রকট, ক্যাপিটাল বি। তাহলে এই দুটোর মধ্যে কে নিজেকে মানে দেখাবে, নিজেকে শো করবে, ক্যাপিটাল বি শো করবে, আর স্মল বি কিন্তু শো করবে না। তার মানে এটা যদি বাইরে থেকে আমরা পর্যবেক্ষণ করি তাহলে তোমরা বলবে স্যার কালো দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ওর মধ্যে প্রচ্ছন্ন গুণটা থাকার জন্য শঙ্কর কালো। মানে শঙ্করটা হচ্ছে জিনের দিক থেকে, আর এমনি কালো বললে ফিনোর দিক থেকে, মানে ফিনোটাইপ, ঠিক। এবার আমরা চলে আসব এই রকমের দুটো শঙ্কর কালো গিনিপিগের মধ্যে কি করাবো, শঙ্করায়ন ঘটাবো। তাহলে সেক্ষেত্রে তোমরা ইজিলি বলতে পারবে তাহলে স্যার এই যে ক্যাপিটাল বি স্মল বি এর সাথে স্যার ক্রস হবে কার, ক্যাপিটাল বি স্মল বি নিশ্চয়ই। তো এখানেও কত রকমের গেমেট পাবো আমরা, দুই রকম, ভেরি গুড। এখান থেকে আমরা পাবো দুই রকম গেমেট পাবো, এখান থেকে পাবো আমরা দুই রকম গেমেট। তাহলে বলো তো একটা কি ক্যাপিটাল বি, একটা স্মল, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, এইরকম পাবো গেমেটগুলো পাবো, এটা ক্যাপিটাল বি আর এটা স্মল বি। এবার আমরা কি করব, চেকার বোর্ড বানাতে পারি কিংবা এখানেই আমরা ড্র করে নিতে পারি। তো চেকার বোর্ড কার জন্য, যদি দুই সংকর হয়, মানে সরি হ্যাঁ দ্বিসংকর হয়, মানে দুটো থাকবে চরিত্র, চারটা থাকবে বৈশিষ্ট্য, তখন অনেক বড় সমস্যা হবে। তাই আমরা চেকার বোর্ড বানাবো। এখানে তুমি চাইলে বানাতে পারো, নাও বানাতে পারো। তো আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, প্রথমে চেকার বোর্ড ছাড়াই, তারপর চেকার বোর্ড সমেত। তো তোমরা ইজিলি বলতে পারবে যে স্যার এখানে তাহলে নিশ্চয়ই এর সঙ্গে এন নিব একবার, তাই তো, আর এর সঙ্গে এটা নেব একবার, ফাইন। আরেকবার এখানে এর সাথে এটা হবে, ডান। তাহলে সেক্ষেত্রে তোমরা বলতে পারবে যে এখানে স্যার ক্যাপিটাল বি, বলো ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল, ঠিক। তাহলে যেটা আমরা পেলাম এখানেও কিন্তু এদের কি পরিচয়, তোমরা বলেছে এরা হচ্ছে গ্যামেট, ঠিক। আর এরা কি বলো, দ্বিতীয় অপত্য জনু। আর একে আমরা লিখি F2 দিয়ে, সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, ঠিক। তাহলে এক্ষেত্রে তোমরা বলবে যে এখানে স্যার এটা কি বিশুদ্ধ কালো, এ দুটো শঙ্কর কালো, আর এটা বিশুদ্ধ সাদা। তাহলে এবার যদি প্রশ্ন করা হয় যে এই ছবিতে তুমি ফিনোটাইপ দিক থেকে
শুধুমাত্র কালো দেখছো কজনকে? 3জনকে। তাহলে 75% কালো, আর আর যেটা আছে এই 25% সাদা। সাদা তার মানে ফিনোটাইপ দিক থেকে কালো ও সাদার অনুপাতটা কত? 3:1। তাহলে এটা হচ্ছে 3 ভাগ, এটা 1 ভাগ, এটা হচ্ছে ফিনোটাইপ। তো আমরা কিন্তু বলতে পারি ইজিলি যে ফিনোটাইপ 3:1, দেখি কালো ইস্টু সাদা। আর যদি বলি জিনোটাইপ, তাহলে তোমরা বলবে সে একটা হবে 1, একটা 2, একটা 1। একটা কি বিশুদ্ধ কালো, এটা কি বলো? শঙ্কর কালো। আর এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? কারো কোনো ডাউট, কিছু সমস্যা? কিছুই না। এবার আমরা যতটা জানলাম এটা কিন্তু আমরা চেকার বোর্ড দেখাইনি। এবার যদি চেকার বোর্ডের মাধ্যমে দেখাই তো তোমরা বলবে স্যার কিরকম হবে। দেখো, দেখো চেকার বোর্ডের সাহায্যে F2 জোনো। তাহলে চেকার বোর্ড যে বানাবো তার নিয়ম কি স্যার? তার নিয়ম ফের কি? এই যে এটা নিয়ম, এই যে ফাইন, এখানে আমরা একটা চিহ্ন দেবো এখানে, যে এই দিকটা দেখাবো এই পুরুষকে আর দিকটা স্ত্রীকে। যদি এটা পুরুষের চিহ্ন যদি এভাবে হয় যে স্যার এটা হচ্ছে পুরুষের চিহ্ন, সরি এটা হচ্ছে পুরুষের চিহ্ন, এটা স্ত্রীর চিহ্ন, তাহলে এবারে তোমরা বলো যে ক্যাপিটাল বি স্মল বি আছে, তো এখানে তোমরা লিখবে, এখানে লিখবে তোমরা কি বলো, ক্যাপিটাল বি স্মল বি। ঠিক আছে না? তাহলে আলটিমেটলি দেখো, লক্ষ্য করো, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল বি। ঠিক। তাহলে তোমরা আমাকে একটুখানি বলো যতগুলো এখানে পেলে, দেখো তো, 1 ভাগ, 2 ভাগ, 1 ভাগ, 1 2 1। এটা হচ্ছে চেকার বোর্ডের মাধ্যমে। এটা কি? এটা F2 জুনুন না? এটা কি গ্যামেট? গ্যামেট। আর এটা হচ্ছে অপত্য। এখানে লিখতে পারো এটা হচ্ছে F2 একদম ক্লিয়ার না? ক্লিয়ার না? এখানে এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে গিনিপিগের দ্বিসংকর জনন প্রক্রিয়া। তো ভালো করে বুঝবে, এই যে পরীক্ষাটা আমরা দেখব গিনিপিগের দ্বিসংকর, এই দ্বি কথার অর্থ হচ্ছে দুই। তো দুই কি থাকবে না? দুটো থাকবে চরিত্র। তো দুটো চরিত্র, তোমরা জানো যে প্রত্যেকটা চরিত্রের দুটো করে থাকে বৈশিষ্ট্য, আর দুটোই হচ্ছে কিন্তু বিপরীত বৈশিষ্ট্য। তো যদি চরিত্র দুটো হয় তাহলে প্রত্যেকটার দুটো করে, মানে মোট 4টা হবে বৈশিষ্ট্য। তাহলে সেক্ষেত্রে 4টা সেরে বৈশিষ্ট্য কি নেব? আমরা কিন্তু বটর গাছের ক্ষেত্রে যেটা নিয়েছিলাম তখন কিন্তু কি ছিল, একটা ছিল ওর উচ্চতা ছিল, তো আমরা সরি একটা ছিল বীজের কি ছিল, বর্ণ, মানে আমরা কিনেছিলাম একটা ছিল হলুদ, একটা ছিল সবুজ, যেখানে হলুদ ছিল প্রকট আর সবুজ ছিল প্রচ্ছন্ন। আর কিনেছিলাম, আমরা নিয়েছিলাম বীজের আকার, একটা ছিল গোলাকার কুঞ্চিত, গোলাকারটা প্রকট আর কুঞ্চিত প্রচ্ছন্ন। কিন্তু আজকে যেটা আমরা বলছি গিনিপিগের ক্ষেত্রে, এখানে দুটো চরিত্র নেব, তার মধ্যে ছিল কি কি স্যার? খুব ভালো করে বুঝুন। তাহলে চরিত্র থাকবে দুটো, খুব মন দিয়ে বুঝো, ধ্যান দিয়ে। চরিত্র থাকবে দুটো, ঠিক আছে? কি কি স্যার? সেই দুটো চরিত্রের মধ্যে একটা থাকবে, সেটা খুব ভালো করে বোঝো, একটা থাকবে সেই গিনিপিগের গায়ের বর্ণ, ঠিক আছে? একটা থাকবে কি বর্ণ, বর্ণ মানে রং। আর একটা থাকবে তার গায়ের লোম, লোমের কি বলবো, মানে লোমের ধরন, লোম, লোমের কেমন থাকবে তার গায়ের লোমগুলো, এই দুটো হচ্ছে চরিত্র। আর তোমরা জানো যে প্রত্যেকটা চরিত্রের দুটো করে কি থাকে বলো,
বৈশিষ্ট্য থাকে, তাহলে নিশ্চয়ই এর দুটো আছে বৈশিষ্ট্য। তা কি কি তোমরা আচ্ছা, এর তাহলে দুটো আছে বৈশিষ্ট্য, কি কি খুব ভালো করে বোঝো। যেটা হচ্ছে বর্ণ, একটা হচ্ছে কালো, এক হচ্ছে সাদা। তো যেটা কালো সেটা হচ্ছে কিন্তু প্রকট, আর যেটা সাদা ওটা প্রচ্ছন্ন। ঠিক, এটা হচ্ছে প্রকট, এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। আর লোম যেটা আছে, লোমের ক্ষেত্রে দু রকম, একটা হবে কর্কশ, একটা হবে মসৃণ। কর্কশ মানে হবে গায়ের লোমগুলো মসৃণ, প্লেন থাকবে না, মানে এবড়ো খেবড়ো থাকবে, ঠিক আছে। আর যেটা মসৃণ, গায়ের লোমগুলো প্লেন থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি বলো, কর্কশ, আরটা হবে মসৃণ। শোনো, যেটা কালো আছে, তো কালো মানে কি, বি মানে ব্ল্যাক, তাহলে এখানে নেব ক্যাপিটাল বি, যদি বিশুদ্ধ কালো হয়। ঠিক, যদি হয় সাদা তাহলে স্মল বি নেব নিশ্চয়ই। ঠিক, কর্কশ মানে বুঝতে পারছো, প্লেন নয়, মানে রাফ, রাফ, তো ক্যাপিটাল আর। তাহলে আর মসৃণ তাহলে কি, স্মল আর। ঠিক আছে, তাহলে বি মানে ব্ল্যাক, বি মানে এখানে সাদা, এই আর মানে রাফ মানে কর্কশ, আর ছোট আর মানে মসৃণ। বোঝা গেল? তাই এখানে দেখো 4 রকম হয়ে গেল বৈশিষ্ট্য, আর 2 রকম হয়ে গেল চরিত্র। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, শোনো মন দিয়ে। তাহলে এই দুটো কি তাহলে বলো তো, চরিত্র, ঠিক আছে। আর এগুলো কি বলো, বৈশিষ্ট্য। লিখে দিচ্ছি আমি, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এগুলো সব বৈশিষ্ট্য, ফাইন। এবার শোনো মন দিয়ে, এই যে আছে কালোটা, এটা কিন্তু প্রকট গুণ, যেগুলো বড় হাতের আছে সব প্রকট, এটা প্রকট, এটা প্রকট, এটা। এবার শোনো মন দিয়ে, খুব ভালো করে বোঝো। এবার আমরা করব সংকরায়ন ঘটাবো। তাহলে যদি আমি কালো, ঠিক আছে, আর কি কর্কশ নিচ্ছে, আর একদিকে সাদা আর কি নিচ্ছে, মসৃণ নিচ্ছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এটা একটা গিনিপিগ, ঠিক আছে। এটা যেটা আছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। তাহলে কেমন যাবে এটা, বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কর্কশ বা অমসৃণ। আর এটা কি বলো, বিশুদ্ধ সাদা, মসৃণ। জিনিসটা বুঝতে পেরেছো? এটা কোনো সমস্যা বুঝতে বলো? তাই এটা কেমন জীব, তাহলে বিশুদ্ধ আর মানে রাফ মানে অমসৃণ মানে কর্কশ, কর্কশ। তো এখানে আমি লিখবো হয়ে গেল, এই যে হলো, এটা ক্লিয়ার। এদিকে সাদা ও, বলো কারো কোনো ডাউট? না। এবার বলো, তোমরা বলো, এখান থেকে কত রকমের গ্যামেট পাবো? এক রকমের গ্যামেট, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, আর তো কোনো গ্যামেটই পাবো না। তাহলে এখান, তো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, তো এটা এক রকমেরই হলো, এক রকমের গ্যামেট, অনেকগুলো গ্যামেট হবে, এক রকমের গ্যামেট। ঠিক, তাহলে কি বলো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এটা কি বলো? তাহলে বলো এখান থেকে কত ধরনের গ্যামেট পাবো? এক ধরনের। এখান থেকেও এক ধরনের। কেন, স্মল বি আর স্মল আর ছাড়া কোনো আর টাইপ তুমি খুঁজে পাবে না। এখানে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ছাড়া আর অন্য কোনো টাইপ খুঁজে পাবে না। ঠিক, তাই সবগুলো 100% হচ্ছে হোমোজাইগাস, এরা কিন্তু মানে ইয়ে গ্যামেট। তাহলে এরা হচ্ছে, তাহলে কি, এরা কোন জন, জনিত্রী জন। আর এরা হচ্ছে গ্যামেট। ঠিক, এবার তাহলে এই দুটো জীব পরস্পর মিলিত হয়ে যেটা পেলাম, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে বলো এই যে গিনিপিগটা পেলাম, এই গিনিপিগটা কেমন হবে,
অবশ্যই শঙ্কর কালো, শঙ্কর মসৃণ বা শঙ্কর কর্কশ। এবার ব্যাপারটা আলটিমেটলি যদি আমি বাইর থেকে একে দেখি, তো একে দেখো ক্যাপিটাল বি স্মল বি এর মধ্যে ক্যাপিটাল বি প্রকট, স্মল বি প্রচ্ছন্ন। তো একে ক্যাপিটাল বিটা প্রকাশ করবে, এর মানে কে কালো দেখাবে। আর ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে ক্যাপিটাল আরটা হচ্ছে প্রকট, ক্যাপিটাল আর মানে রাত দেখাবে। ঠিক আছে, তো একে আমরা বাইরে থেকে দেখলে কালো ও অমসৃণ বলতে পারি। এর মতো বলতে অমসৃণ কর্কশ একই কথা। আর যদি ভেতর থেকে আমি যদি বলি যে এটা শঙ্কর কালো, শঙ্কর কর্কশ বা শঙ্কর অমসৃণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম অপত্য জনু। তার প্রথম অপত্য জনুতে দ্বিসংকর জননের ক্ষেত্রে যত রকম জীব পাবো সব মানে 100% হবে শঙ্কর কালো, শঙ্কর অমসৃণ। ঠিক আছে, এবার যদি আমি এই রকম দুটো জীব নিই, তাহলে সেক্ষেত্রে তাদের যদি সংকরায়ন ঘটে তাহলে কিরকম আসবে F2 জনুতে জীবগুলো, সেগুলো আমরা এবার দেখে নেব। ঠিক, তো চলো আমরা যদি এবার এরকম দুটো জীবকে নিই, তা তোমরা কিন্তু ইজিলি বলতে পারবে যে একটা স্যার ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর সঙ্গে ক্রস ঘটাবো কার, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ঠিক, তাহলে এবার বলো এখান থেকে কত রকমের পাওয়া যাবে গ্যামেট? 4 রকমের গ্যামেট পাওয়া যাবে। তাহলে সেই 4 রকম গ্যামেট আমি এখন আঁকার চেষ্টা করছি। চার রকম গ্যামেট আঁকার চেষ্টা করছি। তাহলে তুমি বলবে স্যার প্রথমে ক্যাপিটাল বিটাকে নিচ্ছি, তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর হয়ে গেল একটা। বলো ক্যাপিটাল বি স্মল আর, তাহলে ক্যাপিটাল বি দিয়ে হয়ে গেল কমপ্লিট। এবার নাও স্মল বি দিয়ে নাও, স্মল বি ক্যাপিটাল, স্মল বি স্মল। ঠিক, কোনো ডাউট নেই আশা করি। এখান থেকে বলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল। ঠিক, তো বিটা আগে আটটা পরে লিখবো, বি সবসময় আগে আর হবে পরে। হ্যাঁ, তার মানে এখান থেকে পেলাম 4 রকম গ্যামেট, এখানে পেলাম 4 রকম গ্যামেট, মানে 4 ধরনের গ্যামেট পেলাম। ঠিক আছে, এবার এদের মধ্যে যখন ক্রসটা ঘটবে আমি কিন্তু সেই এক সংকর জননের মতো এভাবে টান দিয়ে দিয়ে আমি দেখাতে পারবো না, কারণ এখানে উৎপন্ন হবে 4টা 4টা মানে 4 4-এ 16টা পাবো। তো এখানে দুটো আর দুটো 2 2-এ 4টা পাচ্ছিলাম, 4 4-এ 16টা পাবো। তাহলে সেই 16টাকে আমি কি করে এখানে আঁকবো, তার জন্য কি দরকার, চেকার বোর্ড দরকার। তো আসো আমরা চেকার বোর্ডটা বানাচ্ছি, দেখো খুব ভালো করে চেষ্টা করো। F2 জনুর চেকার বোর্ড আমি বানাচ্ছি। তাহলে তোমরা প্রথমে যেটা বলবে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ভালো করে বোঝো, দেখো তাহলে সেক্ষেত্রে আমরা রাইট, তাহলে এখানে আমরা কি করব, এখানে সিম্পলি ওইগুলো রাশিকে আমরা এখানে বসাবো, মানে ওগুলো হচ্ছে গ্যামেট, তো এগুলো পুং গ্যামেট, এগুলো স্ত্রী গ্যামেট। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ঠিক আছে, এখানে ঠিক। এবার এদের মধ্যে যখন মানে মিলন ঘটবে তখন কিরকম পাবো আমরা আলটিমেটলি, বলো সেই অপত্য জীবগুলো। তাহলে এটার সঙ্গে যেটা পাই এই ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ঠিক, এখানে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ঠিক আছে, এখানে দেখো ঠিক, এখানে দেখো ঠিক, এখানে লক্ষ্য করো
ঠিক, এখানে লক্ষ্য করো, এই দেখো এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা দেখো, ঠিক এখানে দেখো, ঠিক ঠিক আছে না? রাইট, তোমরা দেখো একটু, হ্যাঁ ভুল হলে বলবে, হ্যাঁ। এই আমরা কিন্তু পেয়ে গেলাম চেকার বোর্ড, তাই তো। এবার এবার এখান থেকে এই যে আমরা যেগুলো নিয়েছিলাম, বিশুদ্ধ কালো কর্কশ, বিশুদ্ধ সাদা মসৃণ, এবার তোমরা বলো বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ মানে বিশুদ্ধ কালো ও কি বলবো কর্কশ, বা শুধু বলো কালো আর কর্কশ। দেখো আগে বুঝো ভালো করে, দেখো তাকাও, আমি প্রথমে কালো এবং কর্কশ দেখতে বলছি। কালো কিন্তু কখনোই বলছি না যে বিশুদ্ধ কালো বা বিশুদ্ধ কর্কশ বলছি না, জাস্ট কালো আর কর্কশ হলেই হলো। মানে প্রকট গুণটা কালো থাকবে, ক্যাপিটাল বি থাকবে, আর ক্যাপিটাল আর থাকবে। খুঁজে বের করো কতগুলো আছে, 9টা। দেখো এক, হ্যাঁ এই যে ক্যাপিটাল বি ক্যাপিটাল আছে, 1টা 2টো 3টা 4টা 5 6 7 8 9, ঠিক আছে। মানে ব্যাপারটা ঠিক এরকম। ঠিক আছে না? দেখো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক। এখানে হয়ে গেল 9টা। কালো আর মসৃণ, দেখো কালো আর মসৃণ, এটা কালো মসৃণ, কালো মসৃণ, কালো মসৃণ, এটা হলো না কিন্তু আসলাম। কালো মসৃণ, কালো মসৃণ, কালো মসৃণ, এটা 3টা। এবার কটা বলো, 3টা। এবার বলো সাদা আর কর্কশ, সাদা কর্কশ, সাদা কর্কশ, সাদা কর্কশ, ঠিক 3টা। আর সাদা এবং মসৃণ, একটা সাদা আছে মসৃণ আছে একটা। তাহলে এই যে অনুপাতটা পেলাম ঠিকঠাক আগের মতোই না, 9:3:3:1। এবার যদি এটাকে বলো বিশুদ্ধ কালো বিশুদ্ধ কর্কশ, ঠিক আছে, তাহলে সেরকম ভাবে যে অনুপাতটা পাবে আগের মতোই, 1:2:4:1:1:1:1, ঠিক। এটা হলো ফিনোটাইপ, ঠিক আছে। আর এটাকে যদি তুমি বের করো জিনোটাইপ, ওই আগের মতো যখন ছিল আমাদের উদ্ভিদের ক্ষেত্রে, এই যে 9টা আছে মানে কি 1:2:2:4, 9টা। এই যে এখানে 3টা মানে এই যে 3টা, এই 3টা মানে এই 3টা, একটা কথা এখান থেকে বোঝার আছে যে আমরা এই যে এক সংকর জনন পরীক্ষা দেখলাম, দ্বিসংকর জনন পরীক্ষা দেখলাম, সবগুলো পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে যেটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাতটা, সে এক সংকর জনন হোক বা দ্বিসংকর জনন হোক, F1 জন্য হোক বা F2 জন্য হোক,
সেটা উদ্ভিদ প্রাণী সকলের ক্ষেত্রে একই রকম আসলো। যেমন গিনিপিগের ক্ষেত্রে আমরা যেটা পেলাম দ্বিসংকর জননে F2 জেনারেশনে, যেটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত 9:3:1 পেলাম। আর যেটা হচ্ছে মটর গাছের ক্ষেত্রে ওখানে কি পেলাম 9:3:1। একই রকমভাবে যখন আমরা দ্বিসংকর জননে আমরা যখন মোটর গাছ এবং গিনিপিগ উভয়ের ক্ষেত্রেই যখন আমরা বের করলাম F2 জনু, এই যে F2 জনু, সেক্ষেত্রে যে এই যে অনুপাতটা পেয়েছি যেটা হচ্ছে জিনোটাইপ অনুপাত 1:2:2:4:1:2:2:1:2:1, এই অনুপাতটা মোটর গাছের ক্ষেত্রে যেমন এসছে গিনিপিগের ক্ষেত্রেও সেম এসছে। তো এই পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করে বিজ্ঞানী মেন্ডেল, যার নাম গ্রেগর জোহান মেন্ডেল, দুটো সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তো সেই দুটো সিদ্ধান্ত কি কি? সেই দুটো সিদ্ধান্ত দুটো পরবর্তীতে সূত্র হিসাবে পরিচিত হয়। অ্যাকচুয়ালি তিনি আগে এগুলো পরীক্ষা করে দেখেছেন, পরীক্ষা করার পর এগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছেন, দুটো সিদ্ধান্ত। আর সেই দুটো সিদ্ধান্তকেই আমরা বলি দুটো সূত্র। কার? মেন্ডেলের সূত্র। আর সেই দুটো সূত্রের নাম রয়েছে। তো যেটা প্রথম সিদ্ধান্ত বা প্রথম যেটা সূত্র হিসাবে পরিচিত তার নাম হচ্ছে পৃথক ভবনের সূত্র। আর যেটা দ্বিতীয় সূত্র তার নাম হচ্ছে স্বাধীন সঞ্চরণের সূত্র। ব্যাপারটা কীরকম কি, চলো আমি ব্যাখ্যা করছি। ব্যাখ্যা করার কিছুই নেই, যদিও আমি পুরোটা আলোচনা করিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা প্রথম সূত্রটা আগে বলি, সেটা হচ্ছে কি পৃথক ভবনের সূত্র। দেখো কোথাও না কোথাও তোমার কিন্তু মাথায় আসছে পৃথক হচ্ছে, পৃথক ভবনের সূত্র মানে পৃথক হচ্ছে মানে আলাদা হচ্ছে, তাই তো? মানে এটাকে বলছি আমরা ল অফ সিগ্রেগেশন। সিগ্রেগেশন মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া। তাহলে স্যার কি স্যার আলাদা হচ্ছে? না অ্যালিলগুলো, গুণগুলো, বৈশিষ্ট্যগুলো। সে একটু খুলে বললে ভালো হয়। চলো আগে আমি সূত্রটা বলি, সূত্রটা কি লেখা আছে। সূত্রটাতে বলছে যে জনিত্রী জনুর একজোড়া বা তার বেশি বিপরীত বৈশিষ্ট্যাবলী, ঠিক আছে, বিপরীত বৈশিষ্ট্যাবলী যখন জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয়, সেই সঞ্চারিত হওয়ার সময় তার যে গুণগুলো বা বৈশিষ্ট্যগুলো বা অ্যালিলগুলো কখনো পরস্পর মানে মিশ্রিত হয় না, একত্রিত হলেও পরস্পর মিশ্রিত হয় না। এটাই হচ্ছে প্রথম সূত্র। কি বললাম আরেকবার বলছি, জনিত্রী জনুর একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অ্যালিলগুলো জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময়, দেখো এটা তো জনিত্রী জনু আর এটা কি, এগুলো হচ্ছে কি বলো অপত্য জনু। তো জনিত্রী জনু থেকে একজোড়া বা ততোধিক বিপরীত বৈশিষ্ট্যগুলো অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় মানে আসার সময় কি হচ্ছে না, এই যে অ্যালিলগুলো আছে পরস্পরের সঙ্গে একত্রিত হচ্ছে, একত্রিত হলেও পরস্পর মিশ্রিত হয় না। কি বলো? পরস্পর মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে তারা পরস্পর পৃথক হয়ে যায়। তাহলে লক্ষ্য করো তো, এই গুণগুলো অ্যালিলগুলো এখানে ছিল, যখন এরা পরস্পর যখন মিলিত হলো, এরা যখন আবার যখন গ্যামেট যখন বানাচ্ছে, দেখো এখানে কিন্তু একত্রিত হয়েছে কিন্তু মিশ্রিত হয়নি। এবার এখান থেকে যখন আবার যখন এরা গ্যামেট বানাচ্ছে, তা দেখো তো এই গুণগুলো আবার কি হচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? তাহলে সেই প্রত্যেকটা গুণ যখন পৃথক হয়ে যাচ্ছে, তা কি বুঝতে পারলাম, ওরা কাছাকাছি এসছে, একত্রিত হয়েছে কিন্তু মিশ্রিত হয়নি, বরং যখন গ্যামেট তৈরি হয়েছে পরস্পর আলাদা হয়ে গেছে মানে পৃথক হয়ে গেছে। তাই এটা সূত্রের নাম পৃথক ভবনের সূত্র। কথা বোঝা গেল? এবার এবার কি বলছে না, যখন আমরা পড়ব দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, তার নাম হচ্ছে স্বাধীন সঞ্চরণের সূত্র। এটা কিরকম স্যার? বলছে ওইটাইকে একটু বাড়িয়ে নতুন করে অ্যাড করছে। কি বলছে? বলছে যে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে বিপরীত বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হওয়ার সময় তারা একত্রিত হলেও পরস্পর মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে পৃথক হয়ে যায়। শুধু তাই নয়, উপরন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে
কি হয়, সঞ্চারিত হতে পারে। মানে পরস্পর কি হয়, স্বাধীনভাবে সঞ্চারিত হয়ে পরবর্তী জনুতে তাদেরকে আবার আমরা দেখতে পাচ্ছি। তার মানে যেটা প্রথম যেটা ছিল সূত্র, সেখানে কি হচ্ছে, একত্রিত হলেও মিশ্রিত হচ্ছে না, শুধু পৃথক হচ্ছে। আর এখানে শুধু পৃথক হচ্ছে না, উপরন্তু এরা স্বাধীনভাবে সঞ্চারিত হচ্ছে একের পর এক জেনারেশন। জিনিসটা বোঝা গেল? তাহলে প্রথম বৈশিষ্ট্য মানে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্যটা কি না, প্রথম সূত্র সেটা শুধুমাত্র কি হচ্ছে, অ্যালিলগুলো কাছে আসলো কিন্তু মিশ্রিত হলো না, বরং আলাদা হতে পারছে প্রথম। আর সেকেন্ড কি বলছে, শুধুমাত্র আলাদা হচ্ছে তাই নয়, বরং উপরন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারছে। মানে এই রকম গুণটা খুব ভালো করে লক্ষ্য করো তো। এটা যদি আমি মনে করি পিতা মাতা, তো এটা হচ্ছে এর সন্তান, আর এদের যে সন্তান কারা, এই যে এরা হচ্ছে সন্তান, তাহলে সম্পর্কে এর সন্তান তার এরা সন্তান, তাই তো? তার মানে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, এটা যে প্যারেন্ট হয় এটা প্রথম অপত্য, এটা দ্বিতীয় অপত্য। তো লক্ষ্য করো তো, এর এর মধ্যে যে গুণগুলো আছে, এর মধ্যে গুণগুলো আছে পরস্পর এসছে, তাহলে কি হলো, এখানে একত্রিত হলো। কি হলো বলো, একত্রিত হলো। দেখো একত্রিত হয়েছে, একত্রিত হওয়ার পর ওরা কিন্তু মিশ্রিত হয়নি। মিশ্রিত হয়নি, কেন হয়নি? কারণ যখন এটা গ্যামেট বানালো, সবাই কি হলো, আলাদা আলাদা হয়ে গেল। তা ফার্স্ট লক কমপ্লিট। এবার যেগুলো আলাদা আলাদা হলো, শুধু আলাদাই হয়নি, উপরন্তু এরা কি করলো, আবার স্বাধীনভাবে সঞ্চারিত হয়ে প্রত্যেকটা গুণ আলাদা আলাদা প্রকাশ পাচ্ছে আবার, মানে স্বাধীনভাবে সঞ্চারিত হচ্ছে। তাই এটার নাম স্বাধীন সঞ্চরণের সূত্র। স্যার কি করে স্যার আপনি বলছেন যে স্বাধীনভাবে সঞ্চারিত হয়েছে? লক্ষ্য করো তো, এই গুণটা আবার এর মধ্যে এসেছে না, এই গুণটা আবার এর মধ্যে এসেছে না, কেন? কারণ স্বাধীনভাবে সঞ্চারিত হয়েছে বলেই তো। যদি স্বাধীনভাবে সঞ্চারিত না হতো, তাহলে কিন্তু আগের গুণগুলো আমরা আর পেতামই না। তা পেয়েছি মানে কি, নিশ্চয়ই গুণগুলো কাছে আসছে, মিশ্রিত হচ্ছে না, পার্থক্য হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, আবার নিজস্ব ইচ্ছা মতো ভাবে নতুন নতুন জীব বানাতে পারছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শঙ্কর মানে শঙ্করায়নের ফলে মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করেছেন। তো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে মেন্ডেলের যেটা দ্বিতীয় সূত্র সেটা কার জন্য অ্যাপ্লিকেবল, এই যে আমাদের দ্বিসংকর জনন, এখান থেকেই পেয়েছি। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কোন সূত্র থেকে, মানে দ্বিতীয় সূত্রটি কোন শঙ্করায়ন পরীক্ষা থেকে প্রাপ্ত, তোমরা বলবে দ্বিসংকর জনন, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক। বোঝা গেল? এই দুটো সূত্র তোমরা ভালো করে মুখস্থ করবে, পরীক্ষায় আসবে। যখন এই দুটো সূত্র পরীক্ষায় আসবে, সবসময় চেষ্টা করবে বইয়ের যে ভাষাটা সুন্দর লেখা আছে ওটাই তোমরা অ্যাপ্লাই করবে। কারণ সংজ্ঞার ক্ষেত্রে বা সূত্রের ক্ষেত্রে এদিক ওদিক হলে অনেক বড় ভুল হয়ে যেতে পারে। তাই আমরা কিন্তু যখন সূত্র মুখস্থ করব, ভালো করে মুখস্থ করব। ঠিক আছে? এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার, এই মেন্ডেল এত রকম উদ্ভিদ থাকা সত্ত্বেও এই মটর গাছকে তিনি কেন বেছে নিলেন? মাথায় প্রশ্ন আসতে পারে, তো সেটাও আমি এখন ব্যাখ্যা করব। তো শোনো, মেন্ডেল সমস্ত উদ্ভিদ থাকতে শুধুমাত্র মটর গাছটাকেই যে বেছে নিলেন এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এর পেছনে অনেক কারণ আছে, অনেক কারণ আছে। তো যেটা মেন কারণগুলো সেগুলো তোমাদের আমি বলছি, মন দিয়ে বুঝো। আমি একটু মিটিয়ে দিই, তারপরে বলছি। হ্যাঁ, বলো, মজা আসছে কি আসছে না ক্লাসটা? যে কেন মেন্ডেল এই গাছটাকে বেছে নিল, কোন গাছ? মটর গাছটাই। মাথায় প্রশ্ন আসছে না? তো আমি যখন বোর্ডটা এদিকে মিটাচ্ছি, ততক্ষণ তোমরা একটু ভাবো যে কি কারণ হতে পারে। মাথায় দেখো, যদি কিছু কিছু জিনিস আছে একটু কমন সেন্সের দরকার, যে তিনি এত গাছ থাকতে কি জন্য মটর গাছটাকে তিনি বেছে নিলেন। তো এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে নাম্বার ওয়ান কি, যে মটর গাছ অল্প সময়ে দ্রুত বংশ বিস্তার করতে পারে। স্যার আম গাছ নিলে হতো না? একটা আম গাছকে তুমি সেই বীজ থেকে বড় করতে তোমার অর্ধেক বয়স পার, তোমাকে আর পরীক্ষা তোমাকে করতে হবে না। কিন্তু সেটা যদি মটর গাছ নিয়ে আমি, ওই তো দেখা গেলো 15 দিনের মধ্যে গাছ মানুষ হয়ে গেল, তার কি হলো, ওখানে ফুল আসলো, ফল আসলো, বীজ হয়ে গেল। কিন্তু অন্য গাছ নিলে কি হতো, টাইম লাগতো। তাহলে যদি টাইম বেশি লাগে, তাহলে তুমি একটার পর একটা, মানে ওটার পর তার ওর সন্তান,
তারপরের সন্তান, তারপরের সন্তান, মানে অনেকগুলো যে জনু বা জেনারেশন তুমি পেতে না। বুঝতে পেরেছো? যদি তিনি মানুষ নিয়ে কাজ করেন, তো একটা মানুষের সন্তান হওয়ার পর তারপর তো ওর নিজের বয়স শেষ। তার মানে অনেকগুলো জনু বা জেনারেশন তিনি দেখতে পেতেন না, যাতে করে অনেকগুলো জেনারেশন পরপর যাওয়া যায়। তার জন্য তিনি মোটর গাছটাকে বেছে নিলেন। তোর মাথায় আস্তে আস্তে ধানও তো নিতে পারতেন, ধান গাছ কেন নেননি? শোনো, কারণ অনেকগুলো আছে, বললাম অনেকগুলো কারণ আছে। তো নাম্বার 1 যদি আমি বলি, তোমরা কি বলবে বলো? মোটর গাছ দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম। তাহলে একটা পয়েন্ট হচ্ছে দ্রুত বংশ বিস্তার করতে পারে। একটা পয়েন্ট জানতে পারলাম। এত ভেঙে ভেঙে বলার উদ্দেশ্য কি জানো? যেন পরীক্ষার হলে যেন এই কথাগুলো মাথায় ঘুরে, যেন বেশি ব্রেনে হেডেক দিয়ে মুখস্থ না করতে হয়। যেন পরীক্ষায় লিখবে, কথাগুলো ভাসবে যে এই পয়েন্টটা বলছিল স্যার। তাহলে আমি তো এটা মোটামুটি করে দাগিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারতাম, এখন পারতাম না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে জিনিসটাকে ফিল করাচ্ছে, ফিল বাস্তব লাইফটাকে তোমাকে আমি নিয়ে আসছি। তাহলে মোটর গাছ দ্রুত বংশ বিস্তার করতে পারে। নাম্বার 2 কি হতে পারে? এটা এমন গাছ, অল্প জায়গায় বেশি গাছ চাষ করা সম্ভব। বেশি তোমার জায়গা জমি লাগবে না, কথা বুঝছো? আর তুমি যদি আম গাছ নাও, তো একটা আম গাছ তোমার একটা জায়গা, তোমার অনেকটা জায়গা নিয়ে নেবে তোমার। তো তোমার ওই অনেকটা জায়গাও দরকার, সময়টাও বেশি দরকার। আর দুটোই আমার হাতে, সময়ও নাই, জায়গাও নাই। তাহলে মোটর গাছ নেওয়ার দ্বিতীয় কারণ হতে পারে কি, জায়গাটা অল্প লাগবে। তাহলে আমরা বলতে পারি অল্প জায়গায় অনেকটা কাজ করা সম্ভব। ঠিক আছে, যাই। তা এটা একটা পয়েন্ট বলতে পারি। নাম্বার 3 কি বলতে পারি? তোমরা একটু মাথায় বুদ্ধি নিয়ে আসো। 3 বলতে পারি যে মোটর গাছের যে ফুলগুলো হয়, ফুলগুলো একটু বড় আকারের হয়। এর ফলে সহজেই পরাগযোগ ঘটানো সম্ভব। একটা গাছের ফুল যদি ছোট হয়, তাহলে তার মধ্যে যখন তুমি পরাগযোগ ঘটাবে না, তো ওখানে একটা চান্সটা একটু কমে যায়। আর ফুল যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে সুবিধাটা বেশি হয়। তাহলে পরাগযোগের কি হয়, মানে ফুল যেহেতু বড় হয়, ফুল অপেক্ষাকৃত বৃহৎ হওয়ায় পরাগযোগ কি হয়, সুবিধা হয়। আসে, সব আসে, চিন্তা করো না। বোঝো, যেটি হচ্ছে বোঝো আগে, সব আসে। তাহলে ফুল যদি একটুখানি বড় হয়, তাহলে তার ক্ষেত্রে পরাগযোগের সুবিধা হতে পারে। তাছাড়া আর কি বলতে পারি আমি? এই মটর গাছের যে ফুলটা আছে, এরা উভলিঙ্গ ফুল। এর মানে স্যার, উভলিঙ্গ মানে কি? 2 ধরনের লিঙ্গ আছে, মানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। ব্যাপারটা কিরকম কিসের? যে মটর গাছের যে ফুলটা আছে, এর মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোর উপস্থিতি আছে বলে স্বপরাগযোগ ঘটানো সম্ভব। বুঝতে পেরেছ? তা নাম্বার 4 বলতে পারি যে ফুল উভলিঙ্গ হওয়ায় ঠিক। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর কি বলতে পারি স্যার? নাম্বার 5 দেখো, অ্যাকচুয়ালি এই মেন্ডেল যে মটর গাছটাকে নিয়েছিলেন, এর পিছনে একটা মেন কারণ হতে পারে যে মটর গাছের মধ্যে অনেকগুলো বিপরীত বৈশিষ্ট্য দেখা যায়। মানে স্যার, মানে যেমন আমি একটা বললাম উচ্চতা, এটা একটা কি চরিত্র? তো কি লম্বা আর না হয় বেটে, তো একটা চরিত্রের দুটো বৈশিষ্ট্য পেলাম। আমি যদি বলি বীজের আকার, গোলাকার নাকি কুঞ্চিত, তাহলে এটা একটা কি পেলাম, চরিত্র পেলাম। এরকম বেশ অনেকগুলো চরিত্র তিনি খুঁজে পেয়েছেন, কার মধ্যে? মটর গাছের মধ্যে। তাহলে বলতে পারি যে মটর গাছের মধ্যে একাধিক চরিত্র তথা বৈশিষ্ট্য পাওয়া যায় বলে এই গাছটাকে তিনি বেছে নিয়েছিলেন। তাহলে একাধিক একাধিক চরিত্র বিশিষ্ট বৈশিষ্ট্য মটর গাছে থাকে। ঠিক। আচ্ছা, নাম্বার 6 কি বলতে পারি? এইটা সব থেকে ইম্পর্টেন্ট, ইমাস্কুলেশন প্রক্রিয়া। এই ইমাস্কুলেশন প্রক্রিয়ার মাধ্যমে এই মেন্ডেল মটর গাছটাকে সহজেই এই প্রক্রিয়াটা করতে পারছিলেন। এখন মাথায় প্রশ্ন আসছে, স্যার ইমাস্কুলেশন ব্যাপারটা কি?
আগে লিখে নিচ্ছি, বলছি দেখো ইমাসকুলেশন। এটা একটা প্রক্রিয়া, হ্যাঁ এটা একটা কি বলো প্রক্রিয়া, ইমাসকুলেশন। এখন অনেকে খালি ভাবছে এটা কেমন প্রক্রিয়া রে বাবা, প্রক্রিয়া মানে কি রে, প্রক্রিয়া মানে কি বলো, ঠিক আছে। আচ্ছা দেখো, ইমাসকুলেশন প্রক্রিয়া কিন্তু সহজেই ঘটানো সম্ভব। এখন আসতে পারে যে স্যার ইমাসকুলেশন জিনিসটা কি, কিছুই না, ভেরি সিম্পল জিনিস। একটা মনে করো ফুল আছে, তো সেই ফুলটা যদি উভলিঙ্গ হয়, এর মানে ওর মধ্যে মানে পুংস্তবক আছে, ওর মধ্যে স্ত্রীস্তবক আছে, ঠিক। তোমরা জানো মাঝখানে থাকে স্ত্রীস্তবক, আর চারধারে এভাবে কিন্তু পুং স্তবকগুলো চারদিকে থাকে ছড়িয়ে, তোমরা জানো। এবার যদি তোমার প্রয়োজন পড়ে যে স্যার এই গাছটাকে শুধুমাত্র আমি স্ত্রী ফুল বানাবো, পুরুষ ফুলটা রাখবো না, মানে উভলিঙ্গ রাখবো না, কি রাখবো স্যার, শুধুমাত্র স্ত্রী স্তবকটাই রাখবো, তখন তুমি কি করলে, কাঁচি দিয়ে সমস্ত যেগুলো পুং স্তবক আছে সেগুলো কেটে ফেললে। তাহলে বলো তো সমস্ত যে পুং স্তবকগুলো আছে যদি আমি ফেলে দিই কেটে, তাহলে থাকলো ওখানে কি পড়ে, স্ত্রী স্তবক। তাহলে ওই ফুলটা এখন কি বলবে, স্ত্রী ফুল না পুরুষ ফুল, স্ত্রী ফুল। এটা যে প্রক্রিয়া, এর নামই হচ্ছে ইমাসকুলেশন। আচ্ছা ও বলছে যে স্যার লাভটা কি, শোনো মন দিয়ে বোঝো। ইমাসকুলেশন তখনই করব যদি একটা ফুলকে আমি শুধুমাত্র স্ত্রী ফুল বানাতে চাই, তাহলে কি হবে, সেই ফুলের যতগুলো মানে কি বলে যেন পুং স্তবক বা পরাগধানী ছিল থাকলো না আর, তাহলে সেই ফুলটাতে আর স্বপরাগযোগ ঘটার চান্স থাকলো না। স্যার স্বপরাগযোগ কি জিনিস, আমি বলেছিলাম যখন একটা ফুলের মধ্যে ওই ফুলের পরাগরেণুগুলো যদি ওই ফুলেরই গর্ভরেণুতে গিয়ে পড়ে, তার নাম স্বপরাগযোগ। তো যদি সমস্ত পুং দণ্ডগুলো কেটে ফেলি, তাহলে এখানে আর কোনো রকম পরাগরেণু এসে পড়বে না, মানে এই ফুলের পরাগরেণু পড়বে না, তার মানে কি স্বপরাগযোগ ঘটানো সম্ভব নয়। এতে কি হবে, তখন তোমাকে অন্য কোনো মটর ফুলের পরাগরেণু এখানে এসে ফেলতে হবে। এর ফলে কি হবে, ওটা হলো ইতর পরাগযোগ। এর ফলে এর মধ্যে বাইরের গুণগুলো এখানে আসবে। তাহলে ইমাসকুলেশন করার একটাই কারণ, যেন স্বপরাগযোগ না ঘটায়। গেল বুঝা। ও বলছে স্যার চিনবো কি করে পুরুষ ফুল আর স্ত্রী ফুল, তো পুরুষ ফুল স্ত্রী ফুল যখন দেখবে, যদি তার মধ্যে মাঝ বরাবর গর্ভমুণ্ড থাকে, ঠিক আছে, তো ওটা স্ত্রী ফুল থাকছে। আর যদি গর্ভমুণ্ড না থাকে, বা কোনো একটা ধরনের শুধুমাত্র পুংদণ্ড আছে, তো পুরুষ ফুল। গর্ভ মানে গর্ভ রেণু আছে বা গর্ভমুণ্ড আছে, তো স্ত্রী ফুল দুটোই আছে, পুরুষ স্ত্রী, ওটা উভয় মানে কি উভলিঙ্গ ফুল। তো মোটর গাছটা কি হয়, এটা উভলিঙ্গ ফুল মোটর গাছের ফুলটা। তো যদি তুমি চাও একে স্ত্রী ফুল বানাতে, তাহলে সমস্ত পুংদণ্ড কেটে ফেলতে হবে। এটা প্রক্রিয়ার নামই হচ্ছে ইমাসকুলেশন প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার জন্য আমরা মটর গাছটাকে সহজেই বেছে নিতে পারি, কারণ ওই ফুলের সাইজটা বড়, সহজেই পুংদণ্ডগুলো বের করে নেওয়া সম্ভব। বোঝা গেল। তাহলে এই সমস্ত কারণের জন্য তিনি মটর গাছটাকে বেছে নিয়েছিলেন। তো এখানে সবথেকে যেটা মেন কাজ, সেটা হচ্ছে এই গাছটার মধ্যে দ্রুত বংশবিস্তার ঘটানো সম্ভব অল্প জায়গায়। বোঝা গেল। এই জিনিসগুলো একটু ব্রেনকে খাটালে উত্তর নিজে নিজেই বেরিয়ে যাবে। বড় হচ্ছে তোমরা, বয়স বাড়ছে, মানে সুতরাং বুদ্ধিটাও একটু তোমাদের বাড়াতে হবে। তোমাদের কি করতে হবে, দিমাগটাকে তোমাকে খুলতে হবে, যে ভাবতে হবে কি পড়ছি আমি, শুধু মুখস্থ করে সারা জীবন হবে, বুঝতে হবে। তো নিজেকে তোমাকে ব্রেনটা খাটাতে হবে যে কি হচ্ছে আলোচনা, কি নিয়ে পড়ছি, কি জন্য এসছি। এমনটা তো নয় যে 3-4-এ পড়ছি, নামতা পুরো 2-এর টেবিল মুখস্থ রাখো, একদম 3-এর টেবিল নামতা মুখস্থ করো। মুখস্থ যেগুলো দরকার মুখস্থ করবো, কিন্তু ওকে বুঝবো না ব্যাপারটা কি পড়ছে, বুঝবো কি বুঝবো না। 7-8-এ 56, এর মানে কি 7 আর 8 গুণ করলে 56 আছে, তোমার বুঝতে হবে ব্যাপারটা না, তার মুখস্থ করবো খালি। কি জন্য এসছো বলো তো, তুমি যে পড়াটা বাড়িতে নিজে বুঝতে পারছো না, তুমি এখানে বুঝতে এসছো। এখানে আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে যে স্যার আপনি বললেন যে মটর গাছের মধ্যে অনেকগুলো নাকি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, তো স্যার কতগুলো বৈশিষ্ট্য আর সেগুলো কি কি। তো মেন্ডেল
7 জোড়া বৈশিষ্ট্য পেয়েছেন। সরি, 7 জোড়া। ক জোড়া? 7 জোড়া। এখন সে জেনে নেব যে 7 জোড়া বৈশিষ্ট্য কি কি। দেখো, মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্যকে তিনি বেছে নিয়েছেন বা নির্বাচন করেছেন। সেগুলো কি কি পরীক্ষায় কিন্তু আসার চান্স আছে। তো সুতরাং ভালো করে বুঝবে। দেখো, 7 জোড়া বৈশিষ্ট্য, তাহলে বলতে পারে কটা চরিত্র আছে? 7টা চরিত্র। কারণ 7টা চরিত্রের এক একটা করে, মানে এক একটা চরিত্রের দুটো করে বৈশিষ্ট্য। তো 7 2 14টা বৈশিষ্ট্য, তো 7 জোড়া লিখেছি। তো পরীক্ষায় আসবে যে মটর গাছের, মানে মেন্ডেলের সূত্র অনুযায়ী বা মেন্ডেলের তথ্য অনুযায়ী মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য কি কি ছিল লেখো। লিখতে হবে। তাহলে চলো আমার মতো করে বুঝবে। যেমন দেখো, শোনো, খুব ভালো করে বুঝো। প্রথম যেটা হচ্ছে, আমি এখানে লিখছি আগে। দেখো, এখানে লিখছি আমি, এখানে চরিত্র। চরিত্র খুব ভালো করে বুঝো। থামো। চরিত্র 1 নাম্বার। এখানে লিখবো বৈশিষ্ট্য। এটা বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য দুটো হবে, কিন্তু বৈশিষ্ট্য দুটো হবে, একটা প্রকট, স্বচ্ছ। তো আমি লিখছি, এখানে লিখছি, এই যে বৈশিষ্ট্য হবে, একটা হবে প্রকট আর একটা প্রচ্ছন্ন। ঠিক আছে, খুব মন দিয়ে বুঝো। হ্যাঁ, শোনো, তাকাও। তা নাম্বার 1 যদি আমি বলি, এটা হচ্ছে বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? দেখো, মন দিয়ে বুঝো। এটাও বৈশিষ্ট্য, এটাও কিন্তু বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাও বৈশিষ্ট্য। এটা দুরকম হয়, একটা প্রকট, একটা প্রচ্ছন্ন। তো যেটা প্রকট আগে লিখলাম, যে প্রচ্ছন্নটা পরে লিখছি। ঠিক আছে। এক হচ্ছে বীজের আকার। বীজ, তো বীজের যে আকার আছে, তো বীজের আকারটা যদি প্রকট হয় তো গোল হবে, আর প্রচ্ছন্ন হয় কুঞ্চিত। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেল? তাহলে একটা হচ্ছে গোলাকার, একটা হচ্ছে কুঞ্চিত। এটা বীজের আকার। ঠিক। এবার আছে বীজের বর্ণ। বীজের বর্ণ, বর্ণ মানে রং, কালার। তো বীজ যখন হবে না, তো বীজ যদি মানে হলুদ বীজ হয়, বীজটা ভালো আছে, মানে প্রকট। আর বীজ যদি সবুজ হয়, প্রচ্ছন্ন। একটা হচ্ছে হলুদ, আর একটা কি বলো? সবুজ। ক্লিয়ার? নাম্বার 3, ফুলের ফুলের বর্ণ। খুব ভালো করে বোঝো, ফুলের বর্ণ। তো ফুল যে আছে, ফুল যদি বেগুনি কালারের হয় ওটা প্রকট, আর যদি সাদা হয় প্রচ্ছন্ন। তাহলে একটা হচ্ছে, তাহলে কি, হ্যাঁ বেগুনিটা প্রকট, একটা হচ্ছে বেগুনি রং। হ্যাঁ, মানে ভালো বলতে কি, ওই গুণটাই প্রকাশ পাবে। যদি বেগুনি ফুল যুক্ত গাছ আর সাদা ফুলযুক্ত গাছের জনন হয়, তাহলে বেগুনি ফুলটা কিভাবে প্রাধান্য পাবে। তো বেগুনি, এটা কি বলো? সাদা। ক্লিয়ার? খুব ভালো করে বুঝো। নাম্বার 4, ফুলের অবস্থান, মানে ফুলটা স্যার থাকবে কোথায়। শোনো মন দিয়ে, ফুল যদি একটা গাছ আছে, শোনো মন দিয়ে, একটা গাছ আছে। হ্যাঁ, এই গাছটার যদি গোড়া থেকে, মানে কাক্ষিক বরাবর যদি ফুলগুলো ফোটে, এটা প্রকট গুণ। আর পুরো গাছটা বাদ দিয়ে শুধু ওই মুখ ডালে দুটো ফুল আছে, ওটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। তাহলে যদি কাক্ষিক অবস্থান হয় প্রকট, আর যদি শীর্ষে হয় প্রচ্ছন্ন। ঠিক আছে, তাহলে ফুলের অবস্থান বললাম কাক্ষিক, তাহলে প্রকট,
কাকি মানে কক্ষ বরাবর, আর প্রচ্ছন্ন মানে উপর দুটো থাকবে। আর এটা কি বলো? শীর্ষ। ঠিক, বুঝছো না বুঝছো না? নাম্বার 5, 6, 7, মোট 7টা হবে কিন্তু। নাম্বার 5, ফল, ফলের বর্ণ, মানে ফলটার কেমন রং হবে। ফল যখন তুমি কিনবে, ফল যদি সবুজ হয় ওটা ভালো ফল, মানে ওটা হচ্ছে প্রকট গুণ। আর ফল যদি হলুদ হয় ওটা প্রচ্ছন্ন গুণ। তাহলে ফলের ক্ষেত্রে খেয়াল রাখবে, যদি কি হয় বলো, সবুজ ওটা প্রকট, আর যদি হয় হলুদ ওটা প্রচ্ছন্ন। সুতরাং ফল আর বীজ গুলিয়ে ফেললে চলবে না। বীজ যখন বলছি, বীজের বর্ণ হলুদটা প্রকট আর সবুজটা প্রচ্ছন্ন। যখন ফল বলছি, সবুজটা প্রকট আর হলুদটা প্রচ্ছন্ন। বুঝতে পেরেছ? নাম্বার 6, খুব ভালো করে বোঝো, ফলের আকার। ফল যদি হয় পরিপুষ্ট, একদম পরিপুষ্ট মানে একদম বেশ ভরাট, তাহলে প্রকট গুণ। আর যদি হয় খাদযুক্ত তো প্রচ্ছন্ন, তাহলে হয় ভরাট বা পরিপুষ্ট। ফলটা দেখলে বোঝা যাবে যেটা সলিড আর ওটা খাদযুক্ত। হয়েছে? নাম্বার 7, খুব ভালো করে বোঝো, ফলের তো পেয়ে গেলাম। এবার হচ্ছে কাণ্ডটা যে আছে, কাণ্ডের মানে দৈর্ঘ্য। কাণ্ডের যে দৈর্ঘ্য যদি লম্বা হয় প্রকট, আর যে বেটে হয় তো প্রচ্ছন্ন। তাহলে মেন্ডেলের পছন্দ করা বা বেছে নেওয়া 7 জোড়া বৈশিষ্ট্য, যেগুলো তোমাদের, এগুলো হচ্ছে কি চরিত্র, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। 7 জোড়া কেন? 1, 2, এই দুটো মিলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া। এই 7 জোড়া বৈশিষ্ট্য ভালো করে মাথায় রাখবে, খাতায় নয়। তাহলে এগুলো ভালো করে তোমরা কি করবে, একটু বারবার দেখবে। খালি কিছুই না, সবগুলো তো আলোচনা করিয়ে দিলাম। খালি যেখানে ভুল হওয়ার চান্স আছে সেটা হচ্ছে এই একটা হচ্ছে ফলের বর্ণ, আর একটা হচ্ছে বীজের বর্ণ। যখন বীজ বলবে, বীজটা যদি হলুদ হয় ওটা প্রকট গুণ, আর যদি ফলটা সবুজ হয় ওটা প্রকট। মানে ফলের ক্ষেত্রে সবুজ প্রকট আর হলুদটা হচ্ছে প্রচ্ছন্ন, আর বীজের ক্ষেত্রে হলুদটা প্রকট, সবুজটা প্রচ্ছন্ন। মনে থাকবে?